মেসির পর মোদিও, অর্থাৎ সল্টলেকে মেসিকে দেখতে না পাওয়ার পর যে হতাশা তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে, যার জের এখনো পর্যন্ত চলছে, ঠিক একই রকম তাহেরপুরেও কিন্তু শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী এসেও আসতে পারলেন না। নরেন্দ্র মোদীর সভা ছিল এবং তাকে কেন্দ্র করে এই যে মঞ্চ আমরা দেখাচ্ছি বা এই গোটা অঞ্চল, এখানে কাতারে কাতারে মানুষ ভিড় করেছিলেন। তারা এসেছিলেন সামনে থেকে নরেন্দ্র মোদীর বক্তব্য শুনবেন বলে। ঠিক ঘড়ির কাঁটা মেনে নরেন্দ্র মোদীর হেলিকপ্টার পৌঁছয় রানাঘাটের যে হেলিপ্যাড করা হয়েছিল সেখানে, কিন্তু এতটাই কুয়াশাচ্ছন্ন ছিল যে প্রধানমন্ত্রীর সিকিউরিটির কারণে হেলিকপ্টার নামতে পারেনি, ফিরে যায় দমদমে। শেষ পর্যন্ত ছোট্ট একটা অডিও বার্তা সেটা এসে পৌঁছয় এবং সেটা শুনেই দর্শক যারা এসেছিলেন তার সমর্থকদের সন্তুষ্ট থাকতে হয়। অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে এই সভাকে ঘিরে আছে, কিন্তু তার আগে যেটা বললাম যে মেসি এসেছিলেন এবং তাকে দেখার জন্য বহু মানুষ ভিড় করেছিলেন সেদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে, কিন্তু মেসিকে তারা দেখতে পারেননি। আর আমরা এরকম অনেকজনকে পেয়েছি যে সেদিনও সাক্ষী ছিলেন, আজকেও তারা সাক্ষী। এখানে তারা এসেছিলেন নরেন্দ্র মোদীকে দেখতে, তার কণ্ঠস্বর শুনেই তাদেরকে সন্তুষ্ট থাকতে হলো। নরেন্দ্র মোদী পৌঁছতে পারলেন না সভাস্থলে, কারণ বাদ সাধল আবহাওয়া। সেদিনকে বাদ সেধেছিলেন কয়েকজন শীর্ষ কর্তা এবং কয়েকজন মন্ত্রী, এমনটাই অভিযোগ। আর এদিন কিন্তু বাদ সাধল এই আবহাওয়া, ফলে দুজনকেই দেখা থেকে বঞ্চিত হলেন তার সমর্থকেরা। এদিনের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা ছিল। প্রথমত বলি, এই তাহেরপুর এই অঞ্চলটা কিন্তু এখনো পর্যন্ত বামেদের দুর্গ। একমাত্র পুরসভা যেটা বিরোধীদের হাতে রয়েছে সেই পুরসভার নাম তাহেরপুর। সিপিএম দীর্ঘদিন ধরে এই পুরসভা নিজেদের দখলে রেখেছে। ঝড় ঝাপটা প্রচুর টানাপোড়েনের পরেও কিন্তু এই পুরসভা থেকে একজন কাউন্সিলরও কখনো দলবদল করেননি এবং এই পুরসভাকে ভাঙা যায়নি। এবং একমাত্র শক্তিশালী ঘাঁটি বলতে যা বোঝায়, যদি সংসদীয় রাজনীতিতে অঙ্কের হিসেবে হয়, তাহলে কিন্তু তাহেরপুর। ফলে আজকের এই সভায় নরেন্দ্র মোদীর এই সভাকে ঘিরে অনেকগুলো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে মতুয়াদের নিয়ে নরেন্দ্র মোদী কি বলেন আজকের সভায়। কারণ ইতিমধ্যেই কিন্তু মতুয়ারা 2026-এর নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা তাকে ঘিরে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন সামনে এসেছে। গত 3 মাস ধরে বিভিন্ন স্তরে ক্যাম্প অফিস খুলে মতুয়াদের দিয়ে সিএএ ফর্ম ফিল আপ করাচ্ছিলেন বিজেপির নেতারা, শীর্ষ নেতৃত্ব, প্রকাশ্যে, কোনো গোপন করে নয়। শান্তনু ঠাকুর থেকে শুরু করে একাধিক নেতৃত্ব, তাদের দাবি ছিল যে সিএএ ফর্ম ফিল আপ করা মানেই তাদের নাম উঠে যাবে ভোটার তালিকায় এবং তারা কিন্তু 2026-এ ভোট দিতে পারবেন। আমরা দেখেছি একাধিক নেতৃত্ব তারা প্রকাশ্যে এই কথা বলেছেন। কিন্তু তারপর জটিলতা তৈরি হলো, সুপ্রিম কোর্টে গেল এবং সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে সিএ ফর্মে ফিল আপ করা মানেই কিন্তু নাম তোলা না, বা মানে কেন্দ্রীয় মানে তারা ভারতীয় নাগরিকত্ব না। নাগরিকত্ব পাওয়ার পর নিয়ম মেনে তাদের নাম উঠবে, কিন্তু নাগরিকত্ব পাওয়ার আগে পর্যন্ত কোনোভাবেই তাদের ভোটার লিস্টে নাম উঠতে পারে না। যিনি ভারতের নাগরিকই না এখনো পর্যন্ত, তিনি কি করে নির্ধারিত করবেন যে সরকার কারা পরিচালনা করবে? ফলে কিছুটা কোণঠাসায় অবস্থায় ছিল বিজেপি নেতৃত্ব। আজকে মনে করেছিলেন যে আজকে যদি নরেন্দ্র মোদীর মুখ দিয়ে, প্রধানমন্ত্রীর মুখ দিয়ে কোনো আশ্বাসের কথা এই মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে হয়তো তাদের উপরে কোট আনকোট যে ক্ষোভ তৈরি হচ্ছিল সেটা হয়তো কিছুটা প্রশমিত করা যাবে। ফলে আজকে আমরা দেখলাম এই মতুয়া গড়ে প্রচুর মতুয়া মানুষজন এসেছেন। ফলে একটা সময় এখানে সভায় জায়গা দেওয়ার উপায় ছিল না, কাতারে কাতারে মানুষ তারা বাইরে দাঁড়িয়েছিলেন, তারা ঢুকতে পারেননি সভায়। কিন্তু নরেন্দ্র মোদী না আসায় এবং তিনি যে সামান্য একটা বক্তব্য অডিও ভিজুয়ালে পাঠিয়েছেন, সেখানেও কিন্তু মতুয়াদের নিয়ে একটা শব্দ উচ্চারণ করা হয়নি। ফলে এই হতাশা
যে মতুয়ারা এসেছিলেন তাদের মধ্যে এই হতাশা তৈরি হলো, এবং যে বিজেপি নেতারা ভেবেছিলেন প্রধানমন্ত্রীর কয়েকটা বক্তব্য দিয়ে মতুয়াদের মধ্যে তাদের যদি কোনো ড্যামেজ হয়ে থাকে সেটাকে তারা কন্ট্রোল করতে পারবেন, সেই ড্যামেজ কন্ট্রোল কি করা গেল? এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আজকের এই সভায় সবচাইতে বড় আকারে প্রশ্ন উঠে আসছে যে সবার নিরাপত্তা। প্রধানমন্ত্রী সভা করতে আসছেন, আমরা দেখাতে পারতাম যে এই যে মাঠ, একদম পুরসভা লাগোয়া যে মাঠ, সেখানে প্রধানমন্ত্রী সভার জন্য জায়গা প্রস্তুত করা হয়েছিল, কিন্তু বিভিন্ন সিকিউরিটি রিজনে বহু জায়গা প্রধানমন্ত্রীর জন্য ছেড়ে রাখতে হয়। প্রধানমন্ত্রীর কনভয় কোথায় ঢুকবেন, প্রশাসনিক সভা কোথায় হবে, ফলে অনেক জায়গা ছেড়ে যেখানে বসার জায়গা করা হয়েছিল তার তুলনায় লোক সংখ্যা কিন্তু এদিন ছিল অনেক বেশি। ফলে আমরা দেখলাম যখন এখানে বাইরের যে মেন গেটগুলো সেগুলো ভেঙে পড়ল, ক্রমাগত পুলিশের সঙ্গে প্রশাসন মহলের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি হলো। যারা এসেছিলেন সমর্থকেরা, তাদের দাবি তারা সামনে থেকে নরেন্দ্র মোদীকে দেখতে চান, তাদের দাবি তারা বহুদূর থেকে হেঁটে এসেছেন, গাড়ি করে এসেছেন, বাসে করে এসেছেন, তারা নরেন্দ্র মোদীকে দেখতে চান। আমাদের চোখে পড়ে যাচ্ছিল সেই যুব ভারতী কাণ্ড, যেখানে প্রশাসনের সঙ্গে একেবারে সরাসরি সংঘাতে গেছিলেন মেসি ভক্তরা। এখানেও সেই ছবি। শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী না এসে যদি কারুর উপকার করে থাকে তাহলে হচ্ছে যেমন প্রশাসনের তেমনি বিজেপির শীর্ষ নেতাদের। তার কারণ নরেন্দ্র মোদী যদি আজকে ভেতরে আসতেন এবং বক্তব্য রাখতেন, এবং বাইরে যে বিশাল পরিমাণে ক্রাউড জমা হয়েছিল তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব হয়ে পড়ত। প্রশ্ন উঠছে যে নরেন্দ্র মোদীর জন্য কেন এই জায়গা বাঁচলেন রাজ্য নেতারা? দুটো উত্তর হতে পারে। প্রথম উত্তর হতে পারে যে তারা ভাবতেই পারেননি নরেন্দ্র মোদীর সভায় এত মানুষ আসবেন। দ্বিতীয় উত্তর হতে পারে মতুয়া গড়ে তারা সভা করতে চেয়েছিলেন যাতে এই প্রলেপ দেওয়া যায়। এই দুটোর কোনটা কারণ, সেই উত্তর রাজ্য নেতৃত্ব দিতে পারবে। কিন্তু আমরা দেখলাম যখন বাইরে এই অবস্থা চলছে, একের পর এক ব্যারিকেড ভেঙে যাচ্ছে, একের পর এক পুলিশের সঙ্গে মহিলা যারা সমর্থক তাদের ঝগড়া হচ্ছে, বচসা হচ্ছে, প্যান্ডেল ভাঙা হচ্ছে, সেই সময়ও কিন্তু রাজ্য বিজেপির নেতারা তারা মঞ্চ থেকে নেমে কেউ নিচ পর্যন্ত আসলেন না তাদের কর্মী সমর্থকদেরকে সামলানোর জন্য, তাদেরকে বোঝানোর জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং প্রশাসনকে সাহায্য করার জন্য। আজকের এই ঘটনা, নরেন্দ্র মোদী ভবিষ্যতেও আসবেন, নির্বাচনের আগে আরও হয়তো ঘন ঘন আসবেন, কিন্তু এই ঘটনা কিন্তু রাজ্য নেতৃত্বকে সতর্ক করে দিয়ে গেল যে যদি উপযুক্ত ব্যবস্থা না হয় তাহলে কিন্তু যে কোনো সময় বড় কোনো ঘটনা ঘটে যেতে পারে। তার ইঙ্গিত কিন্তু আজকে ছিল স্পষ্ট। তৃতীয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রোজ তোপ দাগছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি যে কেন্দ্রীয় সরকার তাদের উন্নয়নে পাশে দাঁড়ায় না, তাদের অর্থনৈতিকভাবে সাহায্য করে না, এবং 100 দিনের কাজের টাকা সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও এখনো পর্যন্ত দিচ্ছেন না। ফলে তার বক্তৃতার মূল সুর থাকে মূলত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আমরা দেখতে পাচ্ছি শেষ যে কবার নরেন্দ্র মোদী রাজ্যে এসেছেন প্রত্যেকবারই কিন্তু কেন্দ্রীয় সরকারের কিছু প্রকল্প তিনি এখান থেকে ঘোষণা করেন। আজকে যেমন করলেন, সড়ক পথ সম্প্রচার হবে, কিছু সড়ক পথের উন্মোচন করলেন ভার্চুয়ালি। কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের উন্নয়নের বিরুদ্ধে বা কেন্দ্রীয় সরকারের উন্নয়নের বিরুদ্ধে নরেন্দ্র মোদী সরাসরি কিছু আক্রমণ করবেন, কিছু বলবেন, এমনটাই ছিল রাজ্য নেতৃত্বের স্থির বিশ্বাস। এবং সেইভাবেই তারা প্রস্তুত হয়ে এসেছিলেন যে বছরের শেষ সভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী অন্তত এমন একটা বার্তা দিয়ে যাবেন যে বার্তাটা আগামী বছরের শুরু থেকে তারা সেই বার্তাকে কাঁধে নিয়ে ময়দানে নামতে পারবেন, রাজনৈতিক ময়দানে নামতে পারবেন। সেটাও কিন্তু আজকে হলো না। বিজেপি নেতৃত্ব নিঃসন্দেহে হতাশ। এসআইআরের আবহে এই প্রথম নরেন্দ্র মোদী তার কলকাতা সফর, তার রাজ্য সফর ছিল। জায়গাটা বাছা হয়েছিল রানাঘাট, কারণ এটা হচ্ছে বিজেপির একটা শক্তিশালী গড়। ফলে সেই গড়ে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর বার্তা রাজ্য বিজেপির নেতৃত্বের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, অন্তত
নতুন বছরের শুরুতে 25-এর শেষে, সেইটা কিন্তু শেষ পর্যন্ত সামান্য কিছু অডিও বার্তাতেই সেটাকে রাখতে হলো। এই হচ্ছে সামগ্রিকভাবে আজকের মিটিংয়ের যোগফল বা বিয়োগফল। তবে সব মিলে বিজেপি নেতৃত্ব খুশি হতে পারেন। আজকে যেভাবে মানুষ নরেন্দ্র মোদীর কাছে দেখতে আসলেন, এই জনস্রোত বিজেপি নেতৃত্বকে খুশি করতে পারে। পাশাপাশি তাদের চিন্তার কারণ হতে পারে যে মতুয়া সম্প্রদায় মানুষজন যারা এসেছিলেন মোদীর কাছ থেকে সরাসরি সেই বার্তা শুনতে, যে তাদের পাশে কেন্দ্রীয় সরকার আছে, তাদের নাম যারা সিএ ফর্ম ফিল আপ করেছেন তারাই ভোটাধিকার পাবেন, তাদের নাম ভোটার তালিকায় উঠবে, এরকম কোনো বার্তা যদি প্রধানমন্ত্রী আজকে দিতেন, সেটা হলো না। ফলে বিজেপি নেতাদের কপালে ভাঁজ পড়তে পারে যে প্রচুর সংখ্যক মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা এসেছিলেন তারা হতাশ হলেন এবং তাদের উপর আদৌ বিশ্বাস রাখবেন তো, নাকি এই অংশের ভোটাররা ক্রমশ বিজেপির পাশ থেকে সরে যেতে শুরু করবে। এই দুটো যোগ এবং বিয়োগ নিঃসন্দেহে এই বৈঠকের তাৎপর্যপূর্ণ বিষয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।